কলকাতার কাছাকাছি পাহাড়, ঝর্ণা, নদী দেখতে গেলে ঘাটশিলা একটা খুব ভালো জায়গা। আর খুব কম খরচে যদি চান যে আমি 200 টাকায় ঘুরে আসবো, তাহলে অবশ্যই 200 টাকায় ঘুরে আসতে পারবেন, কারণ এখানে লোকাল ট্রেনেও যাওয়া যায়। লোকাল ট্রেনে যাতায়াতে মাত্র 100 টাকা খরচা হবে। আর যদি আপনারা মানে গাড়ি শেয়ারিং করে যান, তাহলে মানে 9 জন যদি হয়, তাহলে ঘাটশিলা আপনার 100 পৌঁছে টাকা গেছি করে এখন। পড়লেও গাড়ি। খুব সুন্দর স্টেশন ঘাটশিলাটা, এই যে মা পৌঁছে গেছে। চলো এখন টেম্পোর দিকে যাওয়া যাক। বাইরেই প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে এখান থেকে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায়। তো স্পট বললেই তারা ঘুরিয়ে দেবে। স্টেশনের কাছে ইডলি পাওয়া যাচ্ছিল, 4টে ইডলি খেয়ে নিলাম, যার দাম 20 টাকা। সকালে টিফিনটা হয়ে গেল। এবার চললাম আমরা, এই যে অটো করে চললাম। অটো মানে দরদাম করতে হয়, অনেকে তো 1600 টাকা চাইছিল। এই যে একটা ভাইকে পেয়ে গেলাম, 1100 টাকায় আমাদেরকে গোটা ঘাটশিলা ঘুরিয়ে দেবে। আমি নাম্বার দিয়ে দেবো, এই ভাইয়ের নাম্বার দিয়ে দিব, তোমরা পেয়ে যাবে অবশ্যই। চলে এসেছি প্রথম স্পটে, এটা হচ্ছে চিত্রকূট টেম্পল। এখন মা একদম লাফিয়ে লাফিয়ে, এটা যখনই শুনেছে যে এটার হাইটটা খুব ছোট, একদম লাফিয়ে লাফিয়ে একদম উঠে চলে যাচ্ছে ওপরে। অন্য সময় একদম ভয়ে কোথাও উঠতে চায় না উপরে, যে কষ্ট হয়ে যাবে সেই কারণে। এখন লাফিয়ে লাফিয়ে একদম উপরে চলে যাচ্ছে। এরকম একটা মন্দির রয়েছে ছোট, আর এই যে এখানে কিছু টিলা রয়েছে, টিলাতে শিবের সব জয়গান লেখা রয়েছে, জয় মহাকাল লেখা রয়েছে, শিবের ছবি আঁকা রয়েছে। এই যে দেখুন শিবের ছবি। এটা সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখার নদী এখন জল শুকিয়ে গেছে, সেই কারণে অনেক টিলাগুলো বেরিয়ে এসেছে নদী থেকে। এখানে সেরকম দেখার বিশেষ কিছু নেই, শুধু ভিউটা সুন্দর লাগে সেই কারণে। ওই যে এখানে একটা ওয়াচ টাওয়ার, আর এই দিকে আরেকটা ওয়াচ টাওয়ার, তো দুদিকে দুটো ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে দেখা যায়। একটা ওই যে ওটা নতুন নির্মাণ, মানে এখনও তৈরি হয়ে ওঠেনি পুরোপুরি। তো চলুন দেখি একটু মাঝখানে যাওয়া যাক, যদি কোনো ভালো ভিউ পাওয়া যায় অবশ্যই আপনাদের দেখাবো। স্থানীয় লোকেদের মতে এই যে বালিগুলো দেখা যাচ্ছে, এই বালিগুলোর মধ্যে সোনা পাওয়া যায়। যারা চেনে তারা এই সোনাগুলো কালেকশন করে এরা। তবে আমরা তো বুঝতে পারছি না, সবাই বলছে যে এখানে কি কিছু পাওয়া গেল? সোনা খুঁজছি। ওই যে সেই জায়গাটা থেকে এখন আমি এত দূর চলে চলে এলাম। দেখুন এখানে কত সুন্দর ভিউ, ঠিক যেন উড়িষ্যার ভীমকুণ্ডে গিয়েছিলাম উড়িষ্যাতে, সেখানেও এরকম ছোটো 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 টিলা ছিল, সেই রকমই একদম। আমার ছেলে তো এখানে দাঁড়িয়ে বেশ সিনারির একদম মজা নিচ্ছে, দারুণ মজা নিচ্ছে, এখান থেকে ওখানে লাফিয়ে বেড়াচ্ছে আর সেই মজা নিচ্ছে। ভিউটা খুবই সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না। এটা আর একটা ভিজিট প্লেস, রংকলি মন্দির, রংকলি মায়ের মন্দির। ভাড়া করে নিতে হয়। হ্যাঁ, না না এইভাবেই নিতে বলে। ভাড়া কেন কেন নিচ্ছ? হ্যাঁ, ব্লগ বানাবো তো। ব্লগ বানালে এটা করে বেশি বেশি বেশি। কত শাপলা ফুল, দেখো কত শাপলা ফুল, একদম শাপলা ফুলে ভর্তি, লাল শাপলা, সেই শাপলা। এখানে একটা থাকলে ভালো হতো। আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি ওয়াটারফল দেখতে। পাহাড়ের দিকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, বেশ ঠান্ডা এখানে। কয়েকটা বাসও এসেছে দেখতে পাচ্ছি, এখানে রিসোর্ট আছে যেহেতু এখানে থাকছে, যে বাস চলে।
দুপাশে সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা সেই ঝর্ণার দিকে এগিয়ে চললাম। ভালোই লাগছে সকালবেলা সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমরা সেই দুপাশে সবুজ বনানী দেখতে দেখতে এগিয়ে চলেছি। গন্তব্যস্থল একটু কাছ মানে একটু দূরে আছে, যে দেখা যাচ্ছে পাহাড়গুলো। এখানে কিছু কটেজ করে রেখেছে, থাকা যাবে এখানে। তো আমাদের কোনো থাকার উদ্দেশ্য নেই, আমরা থাকবো না। একদিনে যেহেতু হয়ে যাবে, মানে আমাদের ছুটি কম আছে, সেই জন্য আমরা থাকতে পারবো না। তোমরা চাইলে এখানে থাকতে পারো কয়েকদিন, বনের পরিবেশে, মানে পাহাড় পর্বত সমুদ্র এগুলোর পাশে থাকতে ভালোই লাগে। তোমরা চাইলে 2-3 দিন থাকতেই পারো, কিন্তু আমরা থাকিনি। আমরা ব্যাক করেছি, একদিনেই দেখে আমরা ব্যাক করে গেছি। তাই আমাদের মানে হয়ে গেল যেহেতু কভার, সেই জন্য আমরা ব্যাক করে গেলাম। আমরা ঝর্ণার কাছে পৌঁছে গেছি। এখানে এই যে ছবি তুলছে ছেলে। এই ঝর্ণাটা খুব একটা বড় নেই, ছোটই ঝর্ণা ছিল। এই যে সুন্দর একটা লেক আছে, এই লেকটা খুব ভালো। লেকটাতে এখানে বসে থাকলাম, এখানে অনেকে পিকনিক করছে। এই জায়গাটার নাম হচ্ছে ফুলডুঙরি টিলা। এখানে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তার যে বিশ্ববিখ্যাত লেখনী পথের পাঁচালী। এখানে বসেই পথের পাঁচালী লিখেছিলেন। আবার অনেকে বলেন যে এখানে শুধু পথের পাঁচালীই লেখেননি, তার সঙ্গে সঙ্গে চাঁদের পাহাড়ও লিখেছিলেন। সেই জন্য এটা বিখ্যাত হয়ে রয়েছে। এবং তারা বলেন যে এখানে বসে যেহেতু চাঁদের পাহাড় লিখেছিলেন, সেই কারণেই এই জায়গাটার নাম চাঁদের পাহাড়ও বলা হয়। মানে এটা ভারতের চাঁদের পাহাড়। উনি তো লিখেছিলেন আফ্রিকার চাঁদের পাহাড় নিয়ে, তো এটা হচ্ছে ভারতের চাঁদের পাহাড় বা ঘাটশিলার চাঁদের পাহাড়। এরকম উপরে একটা জায়গা রয়েছে, এরকম বসে চারিদিকে পাঁচিলে ঘেরা। এটা একটা টিলা, যেখানে উপরে একটা সমতল জায়গা রয়েছে, যে দেখুন পুরো সমতল জায়গা। এখানে বসেই নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখালেখি করতেন, ভাবনা চিন্তা করতেন, এবং একা ফাঁকা সময় এসে কিছু সময় কাটাতেন। নিজের যে সময় ছিল উপভোগ করতেন, ভাবতেন, লেখা লিখতেন, এই সমস্তই। সেই জন্য এই জায়গাটা স্মরণীয় হয়ে আছে, কিন্তু বিশেষ কোনো রেনোভেশন এখানে হয়নি। হ্যাঁ, আর এই যে এই জায়গাটাকে সংরক্ষণ করে রাখার জন্য এরকম একটা পাঁচিল দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে। এই যে ছোট একটা গেট রয়েছে এখানে, সেই গেট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। বিভূতিভূষণের বাড়ি যে ছিল না, তা কিন্তু ছিল ঘাটশিলাতেই। সেই কারণেই মানে এখান থেকে খুব কাছে তার বাড়ি, সেই কারণে তিনি মাঝে মাঝে এখানে আসতেন, বসতেন এবং সময় করে লেখা লিখতেন। এটা হচ্ছে সুবর্ণরেখা ব্যারেজ। সুবর্ণরেখা ব্যারেজ থেকে দেখুন এরকম একটা ভিউ, প্রচুর বড় একটা ব্রিজ, ঠিক আছে, আর চারিদিকে প্রচুর পাহাড় ওই দিক থেকে আপনাকে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের হিন্দুস্তান কপার লিমিটেড। তো এখানেই অ্যাকচুয়ালি কপারের মাইনিং হয় এবং কপার তৈরি হয়। আপনাদের বাড়িতে যে তার থাকে, কারেন্টের তার থাকে, তার মধ্যে তো কপার ওয়্যার থাকে, তো সেই কপার ওয়্যার এখান থেকে তৈরি হয়। এটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, ঠিক আছে। এই যে দেখুন সুন্দর ভিউটা, সুন্দর, কিন্তু এখন নদী শুকিয়ে গেছে। উল্টো দিকের ভিউটা দেখুন, উল্টো দিকের ভিউটা সুন্দর খুব। ওইদিকে দূরে দেখুন পাহাড় আর চারপাশ দিয়ে, আর এখানে মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, খুব সুন্দর ভিউ। এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী চূড়াতে। এটা মাটি থেকে মোটামুটি 685 মিটারের মতো ট্র্যাক আছে। তো টোটালটা হেঁটে হেঁটে যেতে হবে। প্রথমটা তো কিছুটা এখন সমতল, তারপর নাকি অনেকটাই খাড়া। দেখি কতটা যাওয়া যায়, আশা করি ওপরটা যাওয়া যাবে। যারা বাকিরা এসেছিলেন তাদের মুখে শুনলাম যে এটা নাকি খুব সুন্দর মন্দির, খুবই সুন্দর মন্দির। পাহাড়ের উপরে শিব মন্দির, সিদ্ধেশ্বর শিব মন্দির। ওই যে আসছে পাহাড় জয় করতে। সিদ্ধেশ্বর শিব মন্দিরে যাওয়ার জন্য এখানে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রিয় দর্শক, দেখো কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সেই দারুণ। চারিদিকে পাহাড়, আমরা কত দূর উপরে উঠে চলে এসেছি, দারুণ। দেখো, আমার সাথে থাকো আর দেখতে পাবে আমি আর কি দেখাচ্ছি, সাথে থাকো। দেবতাই গাছ থেকে যে বেলপাতা তোলা হলো,
ফেলে দিলে কেন? কি তুই তো ফেলে দিবি। ওই কানে পোকা ঢুকলো। হ্যাঁ, আমরা পাহাড়টা জয় করলাম, এসে গেছি সেই আমাদের গন্তব্যস্থল। এটা হচ্ছে সিদ্ধেশ্বর বাবার মন্দিরে চলে এসেছি। এই যে এখন পুজো দেব, বেলপাতা তুললাম। তুমি দাও, তুমি দাও। না ও आ गए हम है मेरी सजना खोला आ गए এই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা। দেখুন জলটা কিন্তু পুরো কালো মনে হচ্ছে, কিন্তু কালো নয়, এটা অ্যাকচুয়ালি খুব পরিষ্কার জল, সেই কারণে কালো মনে হচ্ছে। দেখুন রাতমোহনা কেন বলে, কারণ কালো মনে হয়, আর সেই জন্য মোহনা বয়ে চলেছে সেই কারণে।
রথমোহনা। দাদা আমাদেরকে ঘোরালেন খুব ভালো করে, ঠিক আছে, খুবই স্বল্প সময়ে খুব ভালোভাবে একদম একদিনের মধ্যে দুদিনের পুরোটা পূরণ করে দিলেন। একদম 14টা ভালো ভালো স্পট যেগুলো ছিল সেগুলো দেখে দিন। এই যে এটা গাড়ির দাদার নাম্বার দিয়ে দিলাম, গাড়ির নাম্বার আর দাদার ফোন নাম্বারটা নিচে দেওয়া থাকবে, ঠিক আছে। খুব স্বল্প খরচে আপনারা ঘুরতে পারবেন, আপনারা আসবেন অবশ্যই, ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে।